অবশেষে ট্রাম্পের কাছে জেলেনস্কির নথি স্বীকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরে রাজি। হোয়াইট হাউসে বাক বিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ। গাজায় পর্যটন কেন্দ্র বানাতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান। আরব লীগের উপত্যকা পুনর্গঠনের অঙ্গীকার। যুদ্ধবিরতি নিশ্চিত অংশীদারদের এগিয়ে আসার আহ্বান। কলকাতায় বাংলাদেশ ভারতের যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠক শুরু আজ। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের শীঘ্রই যৌথ কমিটি গঠন। আবাস বাংলাদেশের প্রতিনিধি দলের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নথি স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষরে রাজি হয়েছেন তিনি। দেশটিতে মার্কিন সামরিক সহায়তা স্থগিতের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দেয়া ঘোষণার পর এই সিদ্ধান্ত নেন জেলেনস্কি। তবে বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা চায় কিয়েভ। হোয়াইট হাউসে উত্তপ্ত বৈঠকের জন্য দুঃখ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে হওয়া বাকবিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র যে পথে এগোতে চাচ্ছে সে পথে যেতে ইউক্রেন প্রস্তুত আছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন জেলেনস্কি। মূলত যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সহায়তা বন্ধ করার ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জেলেনস্কি আরো বলেন, কেউ সীমাহীন যুদ্ধ চায় না। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত ইউক্রেন। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত কিয়েভ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। এছাড়া ট্রাম্পেরও প্রশংসা করেছেন তিনি। বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে ওয়াশিংটন যা করেছে তা সত্যিই অনেক মূল্যবান। তবে খনিজ সম্পদের চুক্তির বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা চান বলে জানিয়েছেন জেলেনস্কি। বলেন, কিয়েভ এবং ওয়াশিংটন এক যৌথ তহবিল গঠন করবে, যেখানে ইউক্রেন তার ভবিষ্যৎ প্রাকৃতিক আয়ের ৫০% অবদান রাখবে, আর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আর্থিক সহায়তা করবে। গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে উন্মুক্ত বৈঠক করেন ট্রাম্প ও জেলেনস্কি। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। জেলেনস্কির ওই সফরে ইউক্রেনের বিরল খনিজ পদার্থ নিয়ে একটি চুক্তি হওয়ার কথা থাকলেও তা আর আগায়নি। মৌসুমীর সাথী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা এবং চীন। রোববার মেক্সিকোর পক্ষ থেকেও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা আসবে বলে জানান দেশটির প্রেসিডেন্ট। এ অবস্থায় কানাডা এবং মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তির কথা ভাবছেন ট্রাম্প বলে জানান মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। পাল্টাপাল্টি এই শুল্ক আরোপের ঝড়ে দেশগুলোর মধ্যে বাণিজ্য যুদ্ধ বড় আকার ধারণ করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের ঘোষণা বিশ্ব দরবারে এবার বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। মঙ্গলবার থেকে কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্ক কার্যকর হয়। সময় নষ্ট না করেই সেদিনই যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় কানাডা এবং চীন। ট্রাম্পের এই সিদ্ধান্তকে নির্বুদ্ধিতার পরিচয় আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের $20.7 বিলিয়ন পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি প্রয়োজন পড়লে 21 দিনের মধ্যে আরও $86.2 বিলিয়ন পণ্যকে লক্ষ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের শুল্ক ঝড়ের মুখে মাথা নত করবে না চীন, এমনটাই জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। একই দিন চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 15% শুল্ক আরোপের ঘোষণা দেয়। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানায় 15টি মার্কিন প্রতিষ্ঠানকে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে বেইজিং। এতে করে চীনের কোনো কোম্পানি এই প্রতিষ্ঠানগুলোর কাছে তাদের পণ্য রফতানি করতে পারবে না। এছাড়াও মেক্সিকো এ বিষয়ে কানাডা এবং চীনের পদচিহ্ন অনুসরণ করছে। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম জানান, রোববার মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেবে তারা।
এই অবস্থায় মেক্সিকো এবং কানাডার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারেন ট্রাম্প বলে জানান মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। এ বিষয়ে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান তিনি। কানাডার এক প্রশাসনিক কর্মকর্তাও এই বিষয়টি নিশ্চিত করেছে। এ অবস্থায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে দেশগুলোর মধ্যে বাণিজ্য যুদ্ধ মাথাচাড়া দিয়ে উঠবে বলে ধারণা বিশ্লেষকদের, যা 4টি দেশের অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রের খেলনা শিল্পে দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা। নিউ ইয়র্কের জাভেদ সেন্টারে আয়োজিত টয় ফেয়ার 2025 অংশ নিয়ে উদ্বেগ জানান খেলনা শিল্প খাতের নেতারা। বেশিরভাগ খেলনা চীনে প্রস্তুত করায় ভোক্তাদের জন্য খেলনার দাম বেড়ে যাবে বলে মনে করেন তারা। এর জন্য এই খাতকে শুল্ক নীতির প্রভাব থেকে মুক্ত রাখার আহ্বান ব্যবসায়ীদের। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের জাভিড সেন্টারে অনুষ্ঠিত হয় টয় ফেয়ার 2025। মেলায় অংশ নেয় বিশ্বের শীর্ষ খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, যাদের বেশিরভাগ খেলনাই তৈরি করা হয় চীনে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর আমদানি শুল্ক বৃদ্ধি করায় শঙ্কায় রয়েছেন খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। এই মেলায় খেলনা শিল্পের নেতারা শুল্ক বৃদ্ধির কারণে ভোক্তাদের জন্য খেলনার দাম বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তাদের মতে অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে বাড়বে উৎপাদন খরচ। এতে উচ্চ দামে খেলনা কেনার জন্য ক্রেতাদের উপর চাপ তৈরি হবে। শুল্ক বৃদ্ধির প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের উপরই পড়বে, ফলে খেলনার দাম উল্লেখযোগ্যভাবে বাড়বে। এটি খেলনা কোম্পানিগুলোর পক্ষে বহন করা সম্ভব নয়। খুচরা বিক্রেতারাও এই বোঝা নিতে পারবে না। ব্যবসা চালিয়ে যেতে হলে মূল্যবৃদ্ধি মেনে নিতেই হবে। এই পরিস্থিতি সামাল দিতে কিছু কোম্পানি উৎপাদন স্থান পরিবর্তন করার পরিকল্পনা নিচ্ছে। অতিরিক্ত খরচ এড়াতে খেলনা তৈরির কেন্দ্রগুলোকে চীনের বাইরে সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। বিক্রয় মূল্য ঠিক রাখতে খুচরা বিক্রেতাদের সঙ্গে মূল্য নির্ধারণের কৌশল নির্ধারণ করছে প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্টরা মনে করেন খেলনা শিশুদের মানসিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই খেলনা শিল্পকে বিশেষ বিবেচনায় রেখে শুল্ক নীতির আওতার বাইরে রাখার আহ্বান ব্যবসায়ী নেতাদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ফিলিস্তিনিদের জন্মভূমিকে মধ্যপ্রাচ্যের পর্যটন কেন্দ্র বানানোর মার্কিন পরিকল্পনাকে চ্যালেঞ্জ করতে এবার একজোট হলো আরব লীগ। মঙ্গলবার মিশরের কায়রোতে আয়োজিত আরব সম্মেলনে অবরুদ্ধ উপত্যকাটি পুনর্গঠনের অঙ্গীকার করেন জোটের নেতারা। সম্মেলনে কোনো ধরনের বিলম্ব ছাড়াই গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতের পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রসহ সব আন্তর্জাতিক অংশীদারদের এগিয়ে আসার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। তবে ইসরায়েল বলছে 2023 সালের 7 অক্টোবরে হামাসের হামলার পর গাজার পরিস্থিতি তুলে ধরতে ব্যর্থ হয়েছেন আরব নেতারা। স্থানীয় সময় মঙ্গলবার মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত হয় আরব সম্মেলন। এ সময় অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠনে একটি প্রস্তাব উত্থাপন করে মিশর। প্রস্তাব অনুযায়ী গাজা পুনর্গঠনে $5,300 কোটি খরচ করা হবে। প্রথম ধাপে ব্যয় হবে $2,000 কোটি। 2 বছর মেয়াদী এই ধাপের 6 মাসের মধ্যে পরিষ্কার করা হবে ধ্বংসস্তূপ ও অস্থায়ী বাড়ি। এ প্রস্তাবে সমর্থন দিয়েছে আরব লীগের সদস্য দেশগুলো। এর আগে গত মাসে যুদ্ধ শেষ হলে গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে বিলাসবহুল শহর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ বলেন, পশ্চিম তীরে ভয়াবহ অভিযান বন্ধ করা অত্যন্ত জরুরি। পবিত্র রমজান মাসে ইসরায়েলি বাহিনী সেখানে নৃশংসতা চালাচ্ছে। দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দেয় বলেও উল্লেখ করেন তিনি। জরুরি ওই সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও কোনো ধরনের বিলম্ব ছাড়াই যুদ্ধবিরতি নিশ্চিতের ওপর জোর দেন। অবরুদ্ধ উপত্যকাটি পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়নে আর্থিক, রাজনৈতিক সহ সব ধরনের সহযোগিতার জন্য আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানান। আমরা গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। জর্ডান ফিলিস্তিনিদের সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। মিশরের প্রস্তাব অনুযায়ী গাজার নিয়ন্ত্রণ আর হামাসের হাতে থাকবে না। সেখানে অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার গঠিত হবে। এই সরকার মানবিক সহায়তা প্রদান ও পুনর্গঠনের দায়িত্ব পালন করবে। পরিকল্পনাটিকে স্বাগত জানিয়েছে হামাসও।
এদিকে আরব সম্মেলনে গাজা পুনর্গঠনের বিষয়টি উঠে এলেও 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পরিপ্রেক্ষিত তুলে ধরতে ব্যর্থ হয়েছে বলে এক বিবৃতি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং শরণার্থী বিষয়ক সংস্থা একে অপরের ওপর ভর করে চলছে। তারা বারবার দুর্নীতি, সন্ত্রাসবাদের প্রতি সমর্থন এবং সমস্যা সমাধানে ব্যর্থতা প্রদর্শন করেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় আবারও ত্রাণ সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কায় দিন পার করছেন বাসিন্দারা। 15 মাসব্যাপী যুদ্ধের পর আবারও বৈদেশিক সহায়তা বন্ধ হয়ে গেলে মানবিক সংকট চরমে উঠবে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। নেতানিয়াহু প্রশাসনের এই সিদ্ধান্তকে গণহত্যা বলে আখ্যা দিচ্ছেন গাজাবাসীরা। মাথার উপর নাইলন, পলিয়েস্টারের তাঁবু আর দুবেলা বৈদেশিক ত্রাণ থেকে পাওয়া দুমুঠো খাবার, সেই সঙ্গে হাড় কাঁপানো শীত তো আছেই। প্রকৃতি ও পরিস্থিতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা যেন গাজাবাসীর নিত্যদিনের নিয়মে পরিণত হয়েছে। এর মধ্যে নিয়মিত বৈদেশিক সহায়তা তাদের জীবনে খরার দিনের বৃষ্টি হয়ে নেমে এসেছিল, তবে সে সুখও বেশি দিন টিকল না। আবারও গাজায় পুরোপুরিভাবে ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এর মধ্যেই কয়েকশো টন ত্রাণ সীমান্তে আটকেও দিয়েছে নেতানিয়াহুর সেনারা। এই অবস্থায় নিজেদের পরিস্থিতি নিয়ে আবারও শঙ্কায় পড়ে গেছে গাজার বাসিন্দারা। যুদ্ধ কবলিত অঞ্চলটিতে ত্রাণ বন্ধ হয়ে গেলে ফের দুর্ভিক্ষের মুখে পড়তে হবে বলে আশঙ্কা তাদের। গাজা অঞ্চলে এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। এখানে খাবারের চরম অভাব। সত্যি বলতে আমরা দুর্ভিক্ষের মধ্যে ছিলাম। এমনও সময় গেছে যখন আমরা 1 সপ্তাহ না খেয়ে থেকেছি। ত্রাণ বন্ধ হলে আবারও এই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেবে। এটা গণহত্যা। আমাদের সন্তানেরা না খেয়ে দিন কাটিয়েছে। দিনের পর দিন আমরা খালি পেটে ঘুমিয়েছি। আবারও সেই দিনে ফিরে যেতে চাই না। আমরা আশা করে আছি যে বিশ্ববাসী আমাদের পাশে দাঁড়াবে, ইসরায়েলের মতো ফ্যাসিস্ট দেশের ওপর চাপ সৃষ্টি করে আমাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেবে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান টম ফ্লেচার ইসরায়েলের এই পদক্ষেপকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন। হামাস ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের অভিযোগ ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে চুক্তির শর্ত ভঙ্গ করছে তেল আবিব। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েলের কারাগার থেকে দীর্ঘ 24 বছর পর মুক্তি পেয়ে পরিবারের সঙ্গে প্রথমবারের মতো ইফতার করলেন ফিলিস্তিনি হামেদ আল জারু। মুক্তি পাওয়ার পর থেকে প্রিয় খাবার মাকলুবা খাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। রান্নাঘরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিবারের সবাই মিলে তৈরি করছেন মাকলুবা, যা হামেদ আল জারুর প্রিয় খাবার। 70 জনেরও বেশি পরিবারের সদস্যকে নিয়ে ইফতার করেছেন হামেদ আল জারু। দীর্ঘ 24 বছর ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন 65 বছর বয়সী আল জারু। মুক্ত হয়ে পরিবারের সঙ্গে প্রথম ইফতার তার। সন্তান, নাতি নাতনিরা ঘিরে রেখেছে তাকে। কারাগারে নির্জনতা ভুলে প্রিয়জনের সঙ্গে বসে ইফতার করতে পেরে আনন্দিত জারু। আমি অপেক্ষায় ছিলাম সন্তানদের সঙ্গে বসে মাকলুবা খাওয়ার জন্য। এতদিন কারাগারে থেকে পরিবারকে প্রতিদিন স্মরণ করেছি। আজ আমি আমার সন্তান, স্ত্রী, নাতি নাতনিদের সঙ্গে একসঙ্গে খেতে পারছি। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। ফাতার সামরিক শাখা আল আকসা মার্টিয়ার ব্রিগেডের নেতা ছিলেন হামেদ আল জারু। 2002 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং 35 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। তবে সম্প্রতি গাজার যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পান তিনি। মুক্তি পেলেও কারাগারের অভিজ্ঞতা ভুলতে পারছেন না হামেদ আল জারু। ইসরায়েলের কারাগারে ইফতারের সময়ও পাহারা থাকত, কিন্তু আজ হামেদ নিশ্চিন্তে খেতে পারছেন, কারণ কেউ দরজা ধাক্কাবে না, কেউ বাধা দেবে না। সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ এখন অনুভব করছেন বলে জানান জারু। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। গাজায় নেতানিয়াহু বাহিনী ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়ায় বেড়ে গেছে ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশা। এমন সময় চ্যারিটি কিচেন নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ নিয়েছে গাজাবাসীকে খাবার পরিবেশনের, যে খাবার নিতে ভিড় করছেন অনেকে। এক মুঠো খাবারের আশায় অপেক্ষমান বহু শিশু পাত্র হাতে দাঁড়িয়ে আছে পরিবারের জন্য খাবার জোগানের আশায়। গাজার খান ইউনিসে দেখা মিলল এমন করুণ দৃশ্যের। শিশুদের স্যুপ পরিবেশন করছেন চ্যারিটি কিচেনের স্বেচ্ছাসেবীরা।
অন্যতম সংগঠক আবু ওমর জানান, রমজান মাসের প্রথম দিনে তারা প্রায় 1200 থেকে 1400 জন ফিলিস্তিনিকে মাংস ও ভাত পরিবেশন করেছে। তবে সীমান্ত বন্ধ থাকায় সেটা আর সম্ভব হয়নি। সে কারণে ভাত ও ডাল দিয়ে তৈরি খাবার, মুজদারা এবং স্যুপ পরিবেশন করতে হচ্ছে তাদের। এলাকার প্রায় 20,000 মানুষের জন্য খাবার সরবরাহের আয়োজন করেছে চ্যারিটি কিচেন। রান্নাঘরটি বাতান আল সামিন এলাকা, আয়েশা কিচেন এবং আশপাশের অঞ্চলের প্রায় 20,000 মানুষকে খাদ্য প্রদান করছে। এটি মূলত এই এলাকার বাসিন্দাদের জন্য করা হয়েছে। এখানে বাস্তুচ্যুত হওয়া বিপুল সংখ্যক মানুষ রয়েছে যারা এখনো ফিরে যেতে পারেনি। রমজানের প্রথম দিনে আমরা মাংস ও ভাত পরিবেশন করেছিলাম, তবে সীমান্ত বন্ধ থাকার কারণে এবং বাজার থেকে পণ্য উধাও হয়ে যাওয়ায় আজ আমাদের মুজদারা এবং স্যুপ পরিবেশন করতে হয়েছে। চলতি সপ্তাহেই গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো পবিত্র রমজান পালন করছেন সিরিয়ার নাগরিকরা। রমজান ঘিরে জমজমাট দেশটির বাজারগুলো, নানা ধরনের পণ্য ও খাবারের পসরা বসিয়েছেন ব্যবসায়ীরা। সাজানো হয়েছে দোকানপাট, খেজুর, বাকলাভা, বাদাম সহ নানা ধরনের খাবারের পসরা বসানো হয়েছে রাস্তা জুড়ে। এছাড়াও দোকানে রয়েছে রমজান মাসকে কেন্দ্র করে হরেক রকমের পণ্য, যা কিনতে ব্যস্ত সময় পার করছেন সিরিয়ার বাসিন্দারা। দামেস্ক, আলেপ্পো সহ অন্যান্য অঞ্চল মুখরিত রমজানের আয়োজনে। বাশার আল আসাদের পতনের পর প্রথমবারের মতো পবিত্র রমজান পালন করছেন সিরিয়ার নাগরিকরা। গেল বছরের তুলনায় এই বছরের পরিস্থিতি ভালো জানালেন অনেকে। আগে রাস্তাঘাট বন্ধ থাকলেও এখন এগুলো খুলে দেয়া হয়েছে, ফলে যাতায়াতে আর কোনো বাধা পোহাতে হচ্ছে না সিরীয়দের। এবছর রমজানের অনুভূতি পাওয়া যাচ্ছে জানালেন বাসিন্দারা। গেল বছর আমাদের পরিস্থিতি ভালো ছিল না, কারণ ডলারের উচ্চ মূল্য এবং উপকরণের দাম অনেক বেড়ে গিয়েছিল। তবে এবছরের অবস্থা ভালো, কারণ শাসন ব্যবস্থার পরিবর্তনের পর মানুষ স্বাধীনভাবে চলতে পারছে। আগে মানুষ দামেস্কো বা অন্যান্য অঞ্চলে যেতে পারত না, এখন রাস্তাগুলো সব খুলে গেছে, পরিবেশও অনেক সুন্দর। তবে আসাদের পতনের পর সিরিয়া নগদ অর্থ সংকটের সম্মুখীন হয়েছে। এখনো অনেক মানুষ আর্থিক সংকটে ভুগছে, যা তাদের মৌলিক চাহিদা মেটাতে কঠিন করে তুলছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। জেনেভায় আজ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন তুলে ধরা হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় প্রতিবেদনটি উপস্থাপন করবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কারের লক্ষ্যে তথ্য অনুসন্ধান ও সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করা হবে। এতে অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। ভলকার তুর্কের প্রত্যাশা, তাদের সম্প্রতি স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জবাবদিহিতা, ক্ষতিপূরণ এবং উত্তরণ ও সংস্কারকে সমর্থন করবে। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে শীঘ্রই একটি যৌথ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান ডক্টর মোহাম্মদ আবুল হোসেন। বাংলাদেশ ভারতের যৌথনবী কমিশনের ৮৬তম বৈঠক শুরুর আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজ পরিদর্শন শেষে সময় সংবাদকে তিনি কথা বলেন। ফারাক্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাদ দিয়েই ভারত বাংলাদেশে চুক্তি অনুযায়ী গঙ্গার পানি বন্টন হচ্ছে। ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দুই দেশ নিজেদের মাঝে পানি বন্টন করে। এই ভাগাভাগির পরিমাণ নিরীক্ষণ করে যৌথ নদী কমিশন। মঙ্গলবার এই কমিটির সদস্যরা সরেজমিনে বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেন। আগামী বছর শেষ হবে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ। বৃহস্পতিবার চুক্তির নবায়ন নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা একটি বৈঠকে মিলিত হবেন। দুই মেম্বার জিআরসি বছরে একবার এটা ভিজিট করি টু চেক এভরিথিং ইজ গোয়িং অল রাইট। এটা আমরা চেক করছি। আপনারা দেখলেন যে মেন গঙ্গাতে যে আমরা ফ্লো মেজারমেন্ট চেক করা হলো, ওই পানিটা বাংলাদেশে চলে যাচ্ছে, আর এখানে ফিডার ক্যানেলে মেজার করা হচ্ছে, চেক করা হচ্ছে, এই পানিটা কলকাতা যাবে। আমরা দেখলাম চুক্তি অনুযায়ী সবকিছু বাস্তবায়ন হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের স্থানীয়রা গঙ্গা চুক্তি নবায়নের পক্ষেই মত দিচ্ছেন। চুক্তি হবে স্যার, এতদিন থেকে হয়ে এসছে। আমি তো
প্রায় 86-87 সাল থেকে দেখছি। ফারাক্কা বাঁধ নির্মাণ করতে সময় লাগে প্রায় 15 বছর। এই বাঁধে 109টি স্লুইস গেট রয়েছে। 2026 সালে 12 ডিসেম্বর শেষ হতে চলেছে 30 বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি। আর সেই চুক্তি নবায়নের জন্য আবারও ভারত এবং বাংলাদেশের মধ্যে যৌথ একটি কমিটি করার কথা বললেন বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। পশ্চিমা হুমকি উপেক্ষা করে মিত্র পুতিনের সঙ্গে বৈঠক করলেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। 2021 সালে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুতের পর এ নিয়ে চতুর্থবারের মতো রাশিয়া সফরে জান্তা প্রধান। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠ সহযোগিতার জোরদার নিয়ে আলোচনা হয়। এরই মধ্যে মিয়ানমারের কায়া রাজ্যে ব্যাপক অভিযান চালাচ্ছে জান্তা বাহিনী। বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা বাহিনীর চলমান সহিংসতার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো গেছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠ সহযোগিতা জোরদারে আলোচনা হয়। 2021 সালে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুতের পর এ নিয়ে চতুর্থবারের মতো রাশিয়া সফরে জান্তা প্রধান। এদিন আলোচনা শুরুতে মিন অং হ্লাইংকে স্বাগত জানান পুতিন। রাশিয়া 6টি হাতি পাঠানোর জন্য তাকে ধন্যবাদ জানান রুশ প্রেসিডেন্ট। বিপরীতে পুতিনের সহায়তার জন্য ধন্যবাদ জানান মিন অং হ্লাইং। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে মস্কোর প্রতি জোরালো সমর্থনের কথাও বলেন। মিয়ানমারে চলমান সহিংসতায় দেশের নিরীহ জনগণের উপর অত্যাচার ও গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করায় জান্তা বাহিনীকে হুমকি দিয়ে আসছে পশ্চিমা দেশগুলো। আর তাদের চোখ রাঙানি উপেক্ষা করেই জান্তা বাহিনীকে অস্ত্র সরবরাহ করে আসছে রাশিয়া ও চীন বলে অভিযোগ রয়েছে। এদিকে মিয়ানমারের কায়া রাজ্যে ব্যাপক অভিযান চালাচ্ছে জান্তা বাহিনী। এ অভিযানে কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স বা KNDF এবং জান্তা বাহিনীর মধ্যে সংঘাত আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে জান্তা বাহিনী অতিরিক্ত সেনা পাঠাচ্ছে এবং বিভিন্ন দিক থেকে মোবে শহরের দিকে অগ্রসর হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। স্পেনের বার্সেলোনায় টেলিকম খাতের সর্ববৃহৎ বার্ষিক সম্মেলন মোবাইল সম্মেলনে ওয়ার্ল্ড কংগ্রেসে জড়ো হয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। নতুন উদ্ভাবন, 5G প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্মার্ট ডিভাইসের প্রতিযোগিতায় নজর কাটছে সবার। 4 দিন ব্যাপী আয়োজনে অংশ নিচ্ছে বিশ্বের 2700-র বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান। মোবাইল প্রযুক্তির সর্ববৃহৎ মিলন মেলা বসেছে স্পেনের বার্সেলোনায়। বিশ্বের 2700-র বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান হাজির হয়েছে নতুন নতুন উদ্ভাবন নিয়ে। মেটা, নেটফ্লিক্স, স্যামসাং, গুগল, শাওমি, হুয়াওয়ে সহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর স্টলে দেখা যায় উপচে পড়া ভিড়। 5G, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং সবকিছুই রয়েছে আলোচনার কেন্দ্রে। সোমবার থেকে শুরু হওয়া 4 দিনের এই সম্মেলনের প্রথম দিনেই পণ্য উন্মোচনে ব্যস্ত শীর্ষ প্রতিষ্ঠানগুলো। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের উদ্বোধন করেছেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সহ অন্যান্য সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। পরিদর্শনের সময় তিনি মোবাইল প্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন ঘুরে দেখেন। সম্মেলনের বিশেষ আকর্ষণ ফর্মুলা 1 সিমুলেটর ব্যবহার করতে দেখা যায় রাজাকে। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হোনার এনেছে তাদের নতুন মডেলের স্মার্টফোন ম্যাজিক 7 প্রো। এতে যুক্ত হয়েছে নতুন ডিপফেক শনাক্তকরণ প্রযুক্তি। মাত্র 6 সেকেন্ডেই চিহ্নিত করা যাবে কৃত্রিম ভিডিও। অন্যদিকে শাওমি বাজারে এনেছে শাওমি 15 আলট্রা স্মার্টফোন। উন্নত ক্যামেরা ও অল্প আলোয় ছবি তোলার সুবিধা নিয়ে এই ফোন প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন প্রযুক্তিপ্রেমীরা। প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে এবার হুয়াওয়ে দেখিয়েছে চমক। নতুন মডেলের ট্রাইফোল্ড স্মার্টফোন বা 3 বার ভাঁজ করা যায় এমন ফোল্ডেবল ফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোন ও ট্যাবলেটের মধ্যে নির্বিঘ্ন পরিবর্তনের সুবিধা নিয়ে এসেছে মেট XT আলটিমেট মডেলটি। নতুন ডিজাইন ও শক্তিশালী হার্ডওয়্যার নিয়ে এটি ব্যবহারকারীদের এক নতুন অভিজ্ঞতা দিবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব। বিশেষজ্ঞরা বলছেন আগামী 30 বছরে একই মূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা হবে 10 লাখ গুণ বেশি শক্তিশালী। চিকিৎসা থেকে শুরু করে দৈনন্দিন জীবনে বিভিন্ন খাতে AI এর আধিপত্য দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মূল্যবান একটি রত্নপাথর নাজাফ।
ইরাকের নাজাফ শহরে পাথরটি দেখতে এবং পাথরের তৈরি আংটি কেনার হিড়িক পড়েছে। রমজান ঘিরে কারখানাগুলোতেও চলছে কর্মব্যস্ততা। মনোমুগ্ধকর এই আংটিগুলো তৈরি বিখ্যাত নাজাফ পাথর দিয়ে। মূল্যবান রত্ন পাথরটি দেখতে পাথরের তৈরি আংটি কিনতে ইরাকের নাজাফ শহরের দোকানগুলোতে ভিড় করছেন বিভিন্ন দেশের মানুষ। পবিত্র রমজান মাস উপলক্ষে শিয়া অধ্যুষিত নাজাফ শহরে ভিড় করছেন গালফ দেশগুলোর পাশাপাশি ইরান এমনকি ইউরোপের অনেকে। নাজাফ শহরের সবচেয়ে আকর্ষণীয় স্মৃতিচিহ্নগুলোর মধ্যে রয়েছে মূল্যবান রত্ন ও আংটি, বিশেষ করে পবিত্র নাজাফ পাথর। এটি ইমাম আলী ইবনে আবি তালিবের মাজারের নিকটবর্তী ভূমি থেকে উত্তোলন করা হয়। এ কারণে পাথরের গুরুত্ব অনেকেই মনে করেন পাথরটির আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। রোজা পালনের সঙ্গে সঙ্গে সুযোগ পেলেই দোকানে ঢু মারছেন পর্যটক ও স্থানীয়রা। আমরা নাজাফ পাথর কিনি কারণ এটি আমাদের জন্য মূল্যবান পাথর। ইমাম আলীর কারণে এটি শক্তিতে ভরপুর। এই বরকতময় রমজান মাসে ইমাম আলীর কবর জিয়ারতে যায় এবং নাজাফ ভূমি থেকে কিছু পবিত্র মূল্যবান পাথর সংগ্রহ করি। পর্যটক ও ক্রেতাদের চাহিদা মেটাতে পবিত্র শহর নাজাফের কারখানাগুলোতে চলছে মূল্যবান রত্ন পাথরটি থেকে আংটি তৈরির কাজ। রীতিমতো ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। জার্মানির রোজমান্ডে কার্নিভালে রঙিন উৎসবের মাঝে উঠে এসেছে রাজনীতি ও ব্যঙ্গচিত্র। ট্রাম্প, পুতিন, ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে কট্টর ডানপন্থী দল এএফডি সবকিছুকেই ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয় এই শোভাযাত্রায়। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কারণে নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়াকড়ি। বর্ণিল পোশাক, মুখে হাসি আর হাতে ক্যান্ডি ভর্তি ঝুড়ি। জার্মানির বিখ্যাত রোজ মান্ডে কার্নিভালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোরম শোভাযাত্রার মাঝে উৎসবের আমেজে দিন কাটান অংশগ্রহণকারীরা। এবারের আয়োজনে সবচেয়ে বেশি নজর কেড়েছে রাজনৈতিক বিদ্রুপাত্মক ভাস্কর্যগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত মেলানোর মাঝে পিষ্ট হয়ে যাচ্ছে ইউক্রেন। তাদের পোশাকে লেখা হিটলার স্টালিন চুক্তি 2.0। আরেকটি শোভাযাত্রায় কট্টর ডানপন্থী দল এএফডির নেত্রী অ্যালিস উইডেলকে হ্যান্সেল ও গ্রেটেল গল্পের ডাইনির চরিত্রে দেখানো হয়েছে, যেখানে তিনি নতুন ভোটারদের স্বস্তিকা চিহ্নিত জিঞ্জারব্রেড দেখিয়ে আকৃষ্ট করছেন। এছাড়া ট্রাম্প, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বিশালাকার ভাস্কর্যও ছিল নজরকাড়া। সেখানে লেখা বিভিন্ন স্লোগান। জমকালো ও ভিন্ন ধর্মী এই আয়োজনে অংশ নিতে দেশ বিদেশ থেকে ছুটে যান দর্শনার্থীরা। আজ আমার জন্মদিন। কার্নিভাল আমার শহরের ঐতিহ্য, তাই সব দুশ্চিন্তা ভুলে মজা করছি। আমরা অনেক দূর থেকে এসেছি, এটা দেখার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে জার্মানিতে, তাই বিশাল আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে যথাসাধ্য পদক্ষেপ নেয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি চারপাশে লরি আর ট্রাক বসানো দেখেছি। নিজেকে কিছুটা নিরাপদ মনে হচ্ছে। অবশ্য তাও ঝুঁকি থেকেই যায়, তবে এটা মেনে নিয়েই চলতে হবে। উৎসবের উচ্ছ্বাস আর রাজনৈতিক বিদ্রুপ মিলিয়ে রোজ কার্নিভালের এবারের আয়োজন ছিল রঙিন ও ব্যতিক্রমী। তবে কঠোর নিরাপত্তা আর সাম্প্রতিক হামলার শোক এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বাসিন্দারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে ট্রাম্পের কাছে জেলেনস্কির নতি স্বীকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরে রাজি। হোয়াইট হাউসে বাকবিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ। গাজায় পর্যটন কেন্দ্র বানাতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান। আরব লীগের উপত্যকা পুনর্গঠনের অঙ্গীকার। যুদ্ধবিরতি নিশ্চিত অংশীদারদের এগিয়ে আসার আহ্বান। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।